5 অগস্ট চানখারপুলে 6 মার্ডারে 8 পুলিশের বিরুদ্ধে রিপোর্ট দাখিল। নির্দেশদাতা শেখ হাসিনা, মিলেছে আসাদুজ্জামান কামালের জড়িত থাকার প্রমাণও। টেকসই ভবিষ্যৎ গঠনে তারুণ্যের উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর আহ্বান ডক্টর ইউনূসের। কাতারে আর্সনা সামিটের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন সন্ধ্যায়। প্রাইম এশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যায় 3 জন গ্রেফতার, 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। বহুত্ববাদ ও দ্রুত নির্বাচনে জোর আপত্তি খেলাফত মজলিসের, আর যেন দেখতে না হয় গুম হত্যা, বলেছেন আলী রিয়াজ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 5 অগস্ট রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এটি জুলাই আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় দাখিল করা প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। এই ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধেও প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রিপোর্ট নাবিল জাহাঙ্গীরের। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 10ম শ্রেণীর ছাত্র আনাস সহ 6 জনকে গুলিতে হত্যা করে পুলিশ। এই ঘটনায় করা অভিযোগ তদন্ত শেষে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যকে অভিযুক্ত করে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। 8 জনকে আমরা আসামি হিসাবে পেয়েছি। সেই 8 জন হচ্ছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সাবেক এডিসি রমনাজন ডিএমপি, মোহাম্মদ ইমরুল সাবেক এসি রমনাজন ডিএমপি, আরশাদ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাগ থানা, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাজ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম। এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিভিন্ন বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ তৎকালীন আওয়ামী সরকারের উচ্চ পর্যায়ের অনেকের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। তবে শেখ হাসিনা সহ সুপিরিয়র কমান্ডাররা জুলাই আগস্টে সারা দেশে সংগঠিত অনেকগুলো হত্যাকাণ্ডের ঘটনায় যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চালাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রধানমন্ত্রী যিনি সেই সময় ছিলেন, তার সরাসরি নির্দেশে তার নিচের লেভেলে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন বাহিনীর কিছু অফিসার, কিছু সিভিল সার্ভেন্ট, এরা এই অপরাধ সংগঠনে সরাসরি প্ল্যানিং, প্রিপারেশন, ওয়ার্ডার এবং সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে তাদের সম্পৃক্ততা এখানে আমাদের তদন্তে আমরা পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড আছে, যেই কল রেকর্ডের মাধ্যমে তিনি পুলিশকে মারণাস্ত্র ব্যবহার করে এই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন, সেটিও এখানে আছে। প্রধান আসামি শেখ হাসিনা সহ তার সুপিরিয়র কমান্ডারদের জন্য তদন্তটা আলাদাভাবে হচ্ছে, কারণ বাংলাদেশের সর্বত্র যে জায়গাতেই অপরাধগুলো হয়েছে প্রত্যেকটা অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা প্রমাণিত। এই মামলায় 8 আসামির মধ্যে 4 জন পলাতক আছে। মামলার কার্যক্রম শুরুর পর আসামিরা আত্মসমর্পণ না করলে রাষ্ট্রের পক্ষ থেকে আসামিদের জন্য আইনজীবী নিয়োগ করা হবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। জলবায়ু ও নগর চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। একটি টেকসই ভবিষ্যৎ গঠনে যুবশক্তি ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর জন্য দেশগুলোর প্রতি উদাত্ত আহ্বানও জানান তিনি। টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে ব্যাংককে 81তম ইউএসসিএপি অধিবেশনে দেয়া ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। তিনি তার বক্তব্যে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল নগর উন্নয়নের অঙ্গীকারের কথা তুলে ধরেন। ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের অধিবেশন 53টি সদস্য রাষ্ট্র এবং 9টি সহযোগী সদস্য অংশ নিচ্ছে। বাংলাদেশের প্রতিনিধি দল নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আসাদুজ্জামান চৌধুরী। In all directions to solve problems together rather than at the cost of someone else. Let us strengthen our partnerships, mobilize the creativity of the young people, both girls and boys, to create new world of 3 zeros: zero net carbon emission, zero wealth concentration, and zero unemployment.
4 দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কাতার যাচ্ছেন আজ সন্ধ্যায় তিনি কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে তিনি আর্তনা সামিট 2025-এ অংশ নেবেন। অধ্যাপক ইউনুস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে থাকবেন বলে জানা গেছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। তারা হলেন ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় অজ্ঞাতনামা 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে এজহার নামী বিশ্ববিদ্যালয়টির 3 শিক্ষার্থীকে বহিষ্কার করেছে প্রশাসন। গত শনিবার দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বহিরাগতদের সাথে নিয়ে হামলা চালায় একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা পারভেজের ওপর। সে সময় তাকে ছুরি দিয়ে আঘাত করলে মৃত্যু হয় পারভেজের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনায় 5 সদস্যের কমিটি গঠন করেছে। 3 জন শিক্ষার্থীর সম্পৃক্ততা পাওয়ায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। এদিকে পারভেজ হত্যায় যে 2 নারী শিক্ষার্থীর সম্পৃক্ততা আছে বলে জানা যাচ্ছে তারা বনানীর স্কলার ইউনিভার্সিটির শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর চিঠি দিয়েছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া গ্রেফতার হওয়া অজ্ঞাতনামী 3 আসামিকে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে বনানী থানা পুলিশ। আমরা আপাতত তাদেরকে সাময়িকভাবে, যেহেতু ইউনিভার্সিটির একটা রুলস রেগুলেশন আছে, হ্যাঁ, আমাদের ওই অনুযায়ী চলতে হয়, তো সেক্ষেত্রে আমরা সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করেছি অলরেডি, এবং একটা তদন্ত কমিটি আমরা করে দিয়েছি, এবং তদন্ত রিপোর্ট হলে তার এগেনস্টে আমরা পার্মানেন্ট স্টেপ নেব। এই মুহূর্তে বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি চলছে। আমরা এখন সরাসরি চলে যাব সেখানে। হয়েছিল প্রায়, আমি যদি ভুল না করে থাকি, 27টি ছাত্র সংগঠনের সমন্বয়ে জুলাই আগস্টে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনকে বেগবান করার জন্য এবং তার চূড়ান্ত পতনের লক্ষ্যে। এর পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কমিটি করা হয়েছে। আমি শুধু আজকে এই যে বনানী থানার কমিটির যদি উদাহরণ দিতে চাই, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা কমিটি, এটা কি ধরনের কমিটি সেটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। বনানী থানা কমিটি রয়েছে রাজনৈতিক দলগুলোর এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর। বিপ্লব হয়ে যাওয়ার পর, হাসিনা পালিয়ে যাওয়ার পর কি কারণে এখন থানা ভিত্তিক কমিটি করা হচ্ছে? আমি এর আগেও অন্যান্য জায়গায়ও দেখেছি টার্মিনাল ভিত্তিক কমিটি করা হয়েছে, বিভিন্ন মার্কেট ভিত্তিক কমিটি করা হয়েছে, এবং আমরা বহু ভুরি উদাহরণ দিতে পারবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা বৈষম্য বিরোধী এই শব্দটিকে ব্যবহার করে দেশব্যাপী বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় লুটপাট, বিভিন্ন জায়গায় দখলদারি, বিভিন্ন জায়গায় মার্কেটের ইজারা দখল সহ নানা ধরনের অপকর্ম করে অর্থনৈতিকভাবে একটি গোষ্ঠী তারা লাভবান হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে যে ঘটনাটি ঘটেছে, এখানে স্পষ্টতই বোঝা যায় যে ছাত্রদলের উপরে একটি আক্রোশের বশে ছাত্রদলের মেধাবী ছাত্র তাকে এইভাবে বিনা ছোট একটি কারণে, এমন কোনো বড় কোনো বিষয় নয়, ছোট একটি কারণে তার উপরে শুধু হামলা করা হয় না, তাকে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তার কারণ আমরা লক্ষ্য করেছি যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর সারা দেশব্যাপী বিভিন্ন ক্যাম্পাসে এক এক সময় এক এক নাম, কোনো সময় বৈষম্য বিরোধী, কোনো সময় সাধারণ ছাত্র, কোনো সময় আরেক রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের পরিচয়ে আমাদের ছাত্রদের উপরে হামলা করা হচ্ছে। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা হচ্ছে, অথচ তারা কিন্তু নিজেরা তলে তলে তাদের কর্মকাণ্ড করে চলেছে। অতএব আমি বলবো যে এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সম্মানের জায়গায় ছিল আমাদের জনগণের কাছে, সেটিকে ক্ষুণ্ণ করা হয়েছে, সেটাকে সম্মানহানি করা হয়েছে। এবং আমি যেটা
বুঝি এবং আমি যেটা বিশ্বাস করি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারাই যুক্ত ছিল হাসিনা বিরোধী আন্দোলনের সময়, তার ৯৯% তারা সরে গিয়েছে। তারা যার যার শিক্ষা প্রতিষ্ঠানে তাদের শিক্ষার কার্যক্রমে তারা যোগদান করেছে। অতএব এখন কারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটিকে ব্যবহার করছে, সেটা একটা প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। দ্রুত নির্বাচন চাইলে সুষ্ঠু ভোট সম্ভব নয়, সরকারের এই মুহূর্তে সেই সক্ষমতা নেই, জাতীয় ঐক্যমত্য কমিশনকে বলেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বহুত্ববাদ শব্দে জোর আপত্তি করে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন চেয়েছে দলটি। রিপোর্ট ওবায়দুল্লাহ মামুনের। রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার প্রস্তাব নিয়ে ধারাবাহিক আলোচনায় সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনে যায় বাংলাদেশ খেলাফত মজলিস। মানুষ যেন কথা বলতে পারে, গুম বা বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হয়, বিচার বিভাগ যেন স্বাধীনভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে পারে, সে লক্ষ্যে কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন, জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, জনগণ যেন বুঝতে পারেন যে তাদের যে অধিকার সেটা সুরক্ষিত আছে। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলে খেলাফত মজলিসের প্রতিনিধি দল। সংস্কার প্রস্তাবের 166টি প্রস্তাবের মধ্যে 147টি বিষয়ে একমত পোষণ করেছেন তারা। আর দ্বিমত 15টি সংস্কার বিষয়ে আংশিক 4টি প্রস্তাবে দ্বিমত জানিয়েছে খেলাফত মজলিস। এছাড়া সরাসরি মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচনেরও বিরোধিতা করেন তারা। ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন, আমরা এটা বিরোধিতা করেছি। কারণ যদি ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন, তাহলে জনগণের যেই রায় এর প্রতিফলন ঘটবে না। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের দোষীদের বিচার করে জাতীয় নির্বাচনের প্রস্তাব দিয়েছে দলটি। এই মুহূর্তে দ্রুত নির্বাচন করতে গেলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। আর সুষ্ঠু নির্বাচন করতে মানে প্রশাসনের যে ক্ষমতা দরকার, পুলিশ প্রশাসনের যেই সক্ষমতা দরকার, সেটা কিন্তু এখনো হয়ে ওঠে নাই। এছাড়া সংবিধানের মূলনীতি, বহুত্ববাদ প্রস্তাব ও প্রাদেশিক সরকার ব্যবস্থার বিরোধিতা করেছে খেলাফত মজলিস। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। কুয়েটের চলমান অচলাবস্থা নিরসনে ছাত্রদের সাথে কয়েক দফা আলোচনা করেছে ছাত্র কল্যাণ দপ্তর। তবে এখনও পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা আমরণ অনশন কর্মসূচি পালনে অটল রয়েছে। সোমবার দুপুরে কুয়েট ছাত্র কল্যাণ দপ্তরে জরুরি প্রেস ব্রিফিং হয়। দুপুরে খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ ইলিয়াস আক্তার জানান, শিগগিরই এই সমঝোতা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কুয়েটে শিক্ষার পরিবেশ ফিরবে। কুয়েটে চলমান সংকট ও অস্থিরতা নিরসনের চেষ্টা চলছে বলেও জানানো হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের ভিসিকে পদত্যাগ করানোর দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারকে দেয়া 24 ঘণ্টার আলটিমেটাম শেষ হবে বেলা 3টায়। দাবি আদায় না হলে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরণ অনশন শুরু করবে। দুদকেরও দুর্নীতি রয়েছে জানিয়ে তা ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে দুদকের গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। দুদক চেয়ারম্যান বলেন, অনেক কর্মকর্তা সৎ ভালো কিন্তু কাজ করেন না, এটিও কাম্য নয়। 5 আগস্ট পরবর্তী ডক্টর ইউনূসের সরকার দুর্নীতিমুক্ত বলেও দাবি করেন তিনি। অভিযোগ করেন, আগে তো প্রধানমন্ত্রীর কার্যালয়েও ঘুষ দিতে হতো। গণশুনানিতে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে 106টি অভিযোগ জমা পড়ে। শুনানি শেষে অভিযোগগুলো নিষ্পত্তি হয়। 2023 সালে কর ফাঁকি পরিমাণ ছিল 2,30,000 কোটি টাকা। সিপিডি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এই তথ্য জানিয়েছে। আগামী অর্থ বছর থেকে সর্বনিম্ন কর 15% নির্ধারণের প্রস্তাব করেছে প্রতিষ্ঠানটি। সোমবার ধানমন্ডির কার্যালয়ে মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানায় সিপিডি। কর খাতে অন্যায্যতা দূর করতে সব খাতে ঢালাওভাবে প্রণোদনা না দেওয়ার তাগিদ দিয়ে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, রাজনৈতিক ও বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাবে যাতে প্রণোদনা না দেওয়া হয় সেটিও নিশ্চিত করতে হবে। বলেন, রাজস্ব প্রণোদনার কারণে সামাজিক, চিকিৎসা ও শিক্ষা সহ সামগ্রিকভাবে খাতই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কর ফাঁকি কমাতে বাংলাদেশের সমগ্র আর্থিক লেনদেন একটি প্ল্যাটফর্ম এই নিয়ে আসার সুপারিশ করেন তিনি। আরও বলেন, দেশের কর খাতে অন্যায্যতা দূর করতে কার্যকর সব পদক্ষেপ এখনই নেওয়া দরকার। মিডিয়া ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, দেশের আইনে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 91% নিবন্ধিত কোম্পানি রিটার্ন দাখিল করছে না।
বিশাল একটি অংশ রিটার্ন দাখিল না করে কিভাবে ব্যবসা পরিচালনা করছে তার রাজস্ব বোর্ডের খতিয়ে দেখার সুপারিশ করেছে সিপিডি। পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশে এই ইনসেন্টিভ স্ট্রাকচারে এই যে রাজনৈতিক প্রভাব, বিভিন্ন গোষ্ঠীর প্রভাব, এই গোষ্ঠীর প্রভাব থেকে ইনসেন্টিভ স্ট্রাকচারকে বের করে আনতে হবে এবং খাত ভিত্তিক ইনসেন্টিভ থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমরা এখানে বলেছি ইনসেন্টিভ শুধুমাত্র তার জন্যই হতে পারে একটা ইনফ্যাক্ট ইন্ডাস্ট্রি তার একটা বিশেষ একটা চ্যালেঞ্জের মধ্যে তিনি যাচ্ছেন, তিনি একটা নতুন কোনো বিনিয়োগকারী আসছেন, তাদেরকে আমরা দিতে পারি। এই যে খাত ভিত্তিক ঢালাভাবে দেওয়া, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। প্রায় ৩ বছর বন্ধ থাকার পর ফের চট্টগ্রাম বিমানবন্দরে চলছে কার্গো ফ্লাইটের প্রস্তুতি। আকাশপথে পণ্য পরিবহনে কার্গো ফ্লাইট পরিচালনায় অবকাঠামো, কোল্ড স্টোরেজ নির্মাণ সহ আনুষঙ্গিক কাজ শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে কার্গো ফ্লাইট চালু হলে মধ্যপ্রাচ্যে বিপুল পণ্য আমদানি ও রপ্তানির সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ৮ এপ্রিল বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত, যে কারণে বিদেশে পণ্য পাঠানো নিয়ে রপ্তানিকারকদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়। তবে পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি রপ্তানির গতি ধরে রাখতে এখন থেকে কার্গো ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার। ২৭ এপ্রিল থেকে সিলেট বিমানবন্দর দিয়ে স্পেনে ফ্লাইট পরিচালনার কথা জানানো হয়। এখন চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েও কার্গো ফ্লাইট শুরু করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। চট্টগ্রাম বিমানবন্দরে ২০২২ সাল থেকে পুরোপুরি বন্ধ রয়েছে কার্গো ফ্লাইট। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ৫ আগস্ট চানখারপুলে সেক্স মার্ডারে ৮ পুলিশের বিরুদ্ধে রিপোর্ট দাখিল, নির্দেশদাতা শেখ হাসিনা। মিলেছে আসাদুজ্জামান কামালের জড়িত থাকার প্রমাণও। টেকসই ভবিষ্যৎ গঠনে তারুণ্যের উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর আহ্বান ডক্টর ইউনূসের। কাতারে আর্টনা সামিটের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন সন্ধ্যায়। প্রাইম এশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যায় ৩ জন গ্রেফতার, ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। বহুত্ববাদ ও দ্রুত নির্বাচনের জোর আপত্তি খেলাফত মজলিসের, আর যেন দেখতে না হয় গুম হত্যা, বলেছেন আলী রিয়াজ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়, এর আগে ৩টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা বিশ্বের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi-news। ধন্যবাদ সবাইকে।